19 তারিখ যেহেতু নাহিদ ইসলামকে আটক করা হয় রাত প্রায় 2টোর দিকে আর কি 44 জন শহীদ হওয়ার খবর আসছিল উত্তরা থেকে, যারা আন্দোলনে মাঠে ছিলেন আর কি। খুনি শেখ হাসিনার পক্ষে অবস্থান না নিয়ে দেশপ্রেমিক সেনাবাহিনীর উচিত গণতন্ত্র মানবাধিকারের পক্ষে অবস্থান নিয়ে জনগণের পক্ষে দাঁড়ায়। 26 তারিখ আবার পুনরায় হচ্ছে আমার যে কর্মস্থল ছিল প্রতিদিনের বাংলাদেশ, সেখানে হচ্ছে রাত 4টার দিকে হচ্ছে আপনার র্যাব, বিজিবি এবং যৌথ বাহিনীর একটা অভিযান চালায়। এবং আমার যেহেতু ফোন ওই মুহূর্তে অফ রেখে আমি অন্য জায়গায় ছিলাম, কারণ স্বাভাবিক কর্মস্থলে তো কেউ থাকেন না, থাকার ফলে আর কি বেঁচে যায় আর কি। 18 তারিখ তো যখন রাতে ইন্টারনেট শাটডাউন করে ফেলে, তারপরে 19শে জুলাই, 20শে জুলাই এবং 22 অনেকদিন পর্যন্ত ছিল আর কি। তা 18 তারিখ জুলাইতে ওই বিশেষ করে মিরপুরে যে পুলিশ গুলিবর্ষণ করে এবং এদের যারা হত্যাকাণ্ডের শিকার হয়, এর বেশ কিছু ফুটেজ আর কি আমার কাছে ছিল। তখন মূলত আমরা অফলাইনে যোগাযোগ করতাম। আমার পূর্বে রাজনৈতিক সংগ্রামের সাথে যুক্ত থাকার কারণে আমি যেহেতু ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ছিলাম 2017-18 সাল থেকে বিভিন্ন আন্দোলন সংগ্রামের সাথে ছিলাম, তো ফলশ্রুতিতে আন্দোলনে যারা মূল নেতৃত্বে ছিলেন তাদের সাথে একটা আমার যোগাযোগ ছিল। এবং একই সাথে আন্তর্জাতিক যে গণমাধ্যম ছিল, বিশেষ করে বিবিসি, আল জাজিরা, এএফপি এবং হচ্ছে রয়টার্স, এদের প্রত্যেকের সাথে আমার সরাসরি ওয়ান টু ওয়ান যোগাযোগ হতো। তো ফলশ্রুতিতে ওই সময় তো যেহেতু ইন্টারনেট বন্ধ ছিল, ফলে বিশেষ করে মিরপুর, উত্তরা, যাত্রাবাড়ি বা এইসব জায়গার মাঠের সরাসরি রিপোর্ট জানার জন্য ওনারাও আমাদের সাথে যোগাযোগ করতেন আর কি। আর দেশি গণমাধ্যম যারা ছিল তখন তো তাদের পক্ষে তারা সঠিক তথ্য বা এগুলো প্রকাশ করতে পারতেন না। তো ওই সময় 18 তারিখ রাতে হচ্ছে আমার হচ্ছে ইন্টারনেট বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পরবর্তীতে রাতে সম্ভবত আমার সাথে হচ্ছে আপনার তখন সমন্বয়ক যে প্রধান ছিলেন আর কি, নাহিদ ইসলামের সাথে আর কি আমার প্রায় অনেকক্ষণ সারাদিনের কথা হয়। আর 16 তারিখ বিশেষ করে যখন আবু সাইদ সহ প্রায় 6 জন হত্যার শিকার হয়, এরপরে আন্দোলনটা আসলে তখন আর শুধু কোটা সংস্কারের মধ্যে সীমাবদ্ধ ছিল না। আন্দোলনটা তখন আর কি এই হত্যার বিচারের দাবিতে আর কি রূপান্তর হয়। এবং আন্দোলনকারীরাও তখন বলছিলেন যে হত্যার বিচার এবং হত্যার সাথে দায়ী বিশেষ করে যেসব ওই সময় দায়িত্বরত পুলিশ অফিসার এবং স্বরাষ্ট্রমন্ত্রী, ওই সময়ের পুলিশের আইজি সহ যারা দায়িত্বে ছিলেন তাদেরকে বিচারের মুখোমুখি করার দাবিগুলো শিক্ষার্থীরা করতেছিলেন আর কি। তো এরপরে 19 তারিখ সকালে তখন পুরো ইন্টারনেট শাটডাউন এবং হচ্ছে আপনার একই সাথে গণমাধ্যমে কোনো তথ্য আসতেছিল না। তো ফলশ্রুতিতে এই সময়টা মূলত আমরা সরাসরি ফোনেই যোগাযোগ করতাম। ফলশ্রুতিতে এই যে ফোনের যোগাযোগটা আবার হচ্ছে গোয়েন্দা সংস্থা ইজিলি ট্রেস করতে পারত। তো যেহেতু 19 তারিখ যেহেতু নাহিদ ইসলামকে আটক করা হয় রাত প্রায় 2টোর দিকে আর কি, তার আগের দিন সারাদিন কারফিউ ছিল এবং দেশের প্রায় উত্তরা প্রায় ওই সময় অনেকগুলো হত্যাকাণ্ড হয়। উত্তরা ওই মুহূর্তে আমাদের কাছে যখন তথ্য আসছিল প্রায় 44 জন শহীদ হওয়ার খবর আসছিল উত্তরা থেকে, যারা আন্দোলনে মাঠে ছিলেন আর কি। তো এই তথ্যগুলো নিয়ে কি কর্মসূচি দিবে বা কিভাবে কর্মসূচিগুলো দেওয়া যায়, মূলত এটা নিয়ে আর কি তার সাথে আমার নাহিদ ইসলামের সাথে আলাপ আলোচনা হয়। তো এবং পরবর্তীতে মূলত 4টা পয়েন্টে নাহিদ ইসলাম তখন ইয়েটা করেন আর কি, যে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করা, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস খুলে দেওয়া, ইন্টারনেট খুলে দেওয়া এবং একই সাথে আপনার হচ্ছে যারা হত্যাকাণ্ডের দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সেরকম দাবিগুলো মূলত করেছিল। এরপরে রাত দেখেছে যে 12টা-1টার দিকে আপনার কারফিউ সেনা মোতায়েনের সিদ্ধান্তটা আসে। তো ওই মোমেন্টও লাস্ট তার সাথে আমার প্রায় 9 মিনিট কথা হয়। কারণটা হচ্ছে ওই মোমেন্টে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু বিশেষ করে হাসনাত, সার্জিস এবং আমাদের হাসিব আল ইসলাম 3 জনকে কিন্তু তারা সরকারের পক্ষ থেকে কথা বলে কিন্তু এক ধরনের তাদেরকে জিম্মি করে রাখে আর কি মূলত। ফলে সারা দেশে কিন্তু মানে এই ইন্টারনেট বন্ধ থাকে, যেটা হচ্ছে যেহেতু গণমাধ্যমও তাদের তথ্য দিত না, এক ধরনের ধোঁয়াশার মধ্যে ছিল। তো পরবর্তীতে তার সাথে আমার আলাপটা হয় যে আসলে যেহেতু সেনা মোতায়েন করা হয়, তো এই বিষয়ে আমরা তখন আলোচনা করে আর কি তারা সিদ্ধান্ত নেওয়া হয় যে সেনাবাহিনীকে গণতন্ত্র এবং মানবাধিকারের পক্ষে। এবং আমার স্পষ্ট মনে আছে ওই দিনই যে বার্তাটা দেওয়া হয় নাহিদ ইসলাম ওখানে স্পষ্ট লেখেন
যে খুনি শেখ হাসিনার পক্ষে অবস্থান না নিয়ে দেশপ্রেমিক সেনাবাহিনীর উচিত গণতন্ত্র মানবাধিকারের পক্ষে অবস্থান নিয়ে জনগণের পক্ষে দাঁড়ানো। এই বার্তাটা সে স্পষ্ট 19 তারিখ সেনাবাহিনীর প্রতি দিয়েছিলেন এবং এই বার্তা দেওয়ার পরবর্তী সম্ভবত 1 ঘন্টার মধ্যেই তার বাসা ঘেরাও করে নাহিদ ইসলামকে তুলে নিয়ে যান এবং তাকে প্রায় 1.5 দিনের মতন আর কি এই জিম্মি করে রাখেন এবং অমানবিক নির্যাতন করেন এবং এর পরবর্তীতে সম্ভবত 21 তারিখের দিকে তাকে আবার ফেলে যান আর কি। এবং ওই মোমেন্টে কিন্তু নুরুল হক নূর, রিজভী, রুহুল কবির রিজভী সহ বেশ কয়েকজনকে আটক করা হয় এবং সম্ভবত যেহেতু নাহিদ ইসলামের সাথে আমার সরাসরি দিন অনেকক্ষণ কথা হয়েছিল আন্দোলনের বিভিন্ন স্ট্র্যাটেজির বিষয় বা কর্মসূচি গ্রহণের ফলশ্রুতিতে ওই সময় র্যাবের যে ডিজি ছিলেন এবং তারাও হচ্ছে আমার নাম ওই মুহূর্তে জানেন এবং আমার তথ্যগুলো ওই মুহূর্তে সংগ্রহ করেন এবং বিশেষ করে পরের দিন যেহেতু নাহিদ ইসলাম এবং নুরুল হক নূর দুজনের ফ্যামিলির সাথে আমার যোগাযোগ হয়, তাদের যে তাদের যে পাওয়া যাচ্ছে না এটার বিষয়ে সংবাদ সম্মেলন করার জন্য আমরা জায়গাও ঠিক করেছিলাম, কিন্তু পরবর্তীতে আর কি আইনশৃঙ্খলা বাহিনীর অধিক কঠোরতার কারণে সংবাদ সম্মেলন করা সম্ভব হয় না। এর পরবর্তীতে নাহিদ ইসলামকে আবার যখন ফেলে যায়, তা তিনি তো অসুস্থ ছিলেন, তিনি গণস্বাস্থ্যে হচ্ছে চিকিৎসা নিচ্ছিলেন। তো চিকিৎসা নেওয়ার সময় ওই মোমেন্টে আমি আবার তার একটা ইন্টারভিউ নিই আর কি। এটা নেওয়া হয়েছিল 24 তারিখ আর কি, নাহিদ ইসলাম এবং তখন আসিফ মাহমুদকেও ইন্টারভিউ নেওয়া হয় এবং ইন্টারভিউ নিয়ে আমি পরবর্তীতে হচ্ছে ওই মোমেন্টে ঢাকা মেডিকেল যাই। বিশেষ করে 19 তারিখ সকালে আমরা ঢাকা মেডিকেল মর্গে গিয়েছিলাম, আমি এবং একটি আন্তর্জাতিক গণমাধ্যমের একজন প্রতিনিধি ছিলেন তিনি সহ। তো ওই দিন আমরা প্রায় 17টি মানুষ নিহতের আর কি ঢাকা মেডিকেল মর্গে আসেন, তাদের স্বজনদের কিছু ইন্টারভিউ নিয়েছিলাম। বিশেষ করে যে সাংবাদিক মেহেদি হাসান ঢাকা টাইমসের যে মারা গিয়েছিলেন, তার ভাইয়ের একটা ইন্টারভিউ আমার কাছে করা ছিল। পরে তখন থেকে মূলত আর কি বিশেষ করে গোয়েন্দা সংস্থা আমাকে নজরদারি করে এবং যেহেতু সাংবাদিকতায় ছিলাম ফলে সম্ভবত ওই দিন আমাকে তুলে নেওয়ার পরিকল্পনা তারাও করেন না। 22 তারিখ প্রথম আর কি আমার যে বাসা, সে বাসায় পুলিশ যান এবং আমি আমার গণমাধ্যমের সিনিয়র যারা ছিলেন তাদেরকে জানাই। পরবর্তীতে 23 তারিখ যখন আবার 24 তারিখ নাহিদ ইসলাম ইন্টারভিউ নেওয়া হয়, ওই দিনও হচ্ছে তারা হচ্ছে আমাকে একটা জায়গার থেকে রাজধানীটা জায়গার থেকে ফলো করে এবং তুলে নেওয়ার চেষ্টা করে। তা আমি কোনো একটা কৌশল করে বেঁচে যাই। পরবর্তীতে দেখেছে যে 26 তারিখ আবার পুনরায় হচ্ছে আমার যে কর্মস্থল ছিল প্রতিদিনের বাংলাদেশ, সেখানে হচ্ছে রাত 4টার দিকে হচ্ছে আপনার র্যাব, বিজিবি এবং যৌথ বাহিনীর একটা অভিযান চালায় এবং আমার যেহেতু ফোন ওই মুহূর্তে অফ রেখে আমি অন্য জায়গায় ছিলাম, কারণ স্বাভাবিক কর্মস্থলে তো কেউ থাকেন না, থাকার ফলে আর কি বেঁচে যায় আর কি বলা চলে। বাসি ঢাকার যে বাসা, তারপর আমার মেহেন্দিগঞ্জে যে বাসা ছিল, সেখানেও বেশ কয়েকবার গোয়েন্দা সংস্থা এবং এদের লোক পাঠিয়েছিল আমার খোঁজখবর নেওয়ার জন্য। ফ্যামিলিকে হয়রানি করলো এবং কর্মস্থলে গিয়ে হচ্ছে ওখানে আমার যে ছিল প্রতিদিনে বাংলাদেশ এবং ওর জায়গার হার্ড ডিস্কগুলো তারা নষ্ট করে এবং নিয়ে আসে এবং আমি যতটুকু কথা বলেছিলাম ওখানে নিরাপত্তা রক্ষীর যারা দায়িত্বে ছিলেন, গার্ডের দায়িত্বে ছিলেন লিফটের কাছে, তাদেরকেও মারধর করেন। কারণ স্বাভাবিকভাবে আমি রিপোর্টিংয়ে থাকার ফলে আমার সাথে ওইখানকার যারা ছিলেন তাদের একটু পরিচিত কম ছিল, কারণ আমি তখন নতুন জয়েন করছিলাম, 6 থেকে 7 মাস হবে আর কি। তো প্রায় 3 থেকে 4 বার আর কি আমাকে তুলে নেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু সর্বশেষ আর কি তারা ব্যর্থ হয়। কিন্তু আমি যে তথ্যগুলো সংগ্রহ করেছিলাম, যেহেতু দেশীয় গণমাধ্যমের পক্ষে তখন দেওয়া সম্ভব ছিল না, তা আমি তথ্যগুলো বিশেষ করে বিবিসি সহ অনেকগুলো মাধ্যমে তখন আর কি তথ্যগুলো তারা প্রচার করেন এবং আন্দোলন পরবর্তীতে আরও তীব্র আকার ধারণ করেন।